সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান ক্লাসে। প্রিয় শিক্ষার্থীরা, এই করোনাকালে আশা করছি তোমরা সবাই বাসায় অবস্থান করছো, নিরাপদে আছো, সুস্থ আছো এবং তার সাথে সাথে নিয়মিতভাবে আমাদের অনলাইন ক্লাস কার্যক্রমের সাথে যুক্ত থেকে ক্লাসগুলো করছো এবং পড়ালেখা করছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সঙ্গে আজকে ক্লাস উপস্থাপনায় আমি আছি মোহাম্মদ হাসানুজ্জামান, সহকারী শিক্ষক, শিমুল মেমোরিয়াল নার্সারি স্কুল অ্যান্ড কলেজ। তোমরা ইতিমধ্যে জেনেছো আমরা আজকে হিসাব বিজ্ঞান আলোচনা করব। তো হিসাব বিজ্ঞানের কোন অধ্যায় নিয়ে আলোচনা করব আশা একবার দেখে নিই। আজকে আমরা হিসাব বিজ্ঞানের সপ্তম অধ্যায় খতিয়ানি অধ্যায় নিয়ে আলোচনা করব। আজকে আমরা যে অধ্যায়টা আলোচনা করব সেই আলোচনার শেষে তোমরা শিক্ষার্থীরা কি জানতে পারবে বা শিখতে পারবে আসো একবার দেখে। আজকে পাঠশেষে তোমরা শিক্ষার্থীরা পাকা বই হিসেবে খতিয়ানের ধারণা ও গুরুত্ব ব্যাখ্যা করতে পারে। পাকা বই মানে আম পাকা জাম পাকা না, ঠিক মানে এটা মূল বই বা পার্মানেন্ট, আমরা যেটা বলি পাকাপোক্ত যেটা বলি না, পার্মানেন্টলি বা পার্মানেন্ট মার্কার বলি কখনো কখনো, পার্মানেন্ট বুক বা পার্মানেন্ট হিসাব সংরক্ষণের একটা বই। এরপরে খতিয়ানের শ্রেণী বিভাগ করতে পারবে, জাবেদা ও খতিয়ানের পার্থক্য নিরূপণ করতে পারবে, টি ছক ও চলমান জের ছকে হিসাব প্রস্তুত করে হিসাবের জের নির্ণয় করতে পারবে এবং বিভিন্ন ধরনের খতিয়ানের ডেবিট ক্রেডিট জেরের তাৎপর্য বিশ্লেষণ করতে পারবে। শিখন ফলগুলো দেখলে এবার আলোচ্য বিষয়গুলো দেখে নিই। আলোচ্য বিষয়গুলো কি কি আছে, আলোচ্য বিষয়গুলো দেখো। পাকা বই হিসেবে খতিয়ানের ধারণা, পাকা বই হিসেবে খতিয়ানের গুরুত্ব আলোচনা, জাবেদা ও খতিয়ানের পার্থক্য নিরূপণ, টি ছক ও চলমান জের ছকে হিসাব প্রস্তুত করে হিসাবের জের নির্ণয়ের পদ্ধতি আলোচনা এবং বিভিন্ন ধরনের খতিয়ানের ডেবিট ও ক্রেডিট জেরের তাৎপর্য বিশ্লেষণ। আশা করি আলোচ্য বিষয়গুলো তোমরা খাতায় তুলে নিয়েছ। এবার আমরা চলে যাব সরাসরি আলোচনায় যাওয়ার আগে কিছু কথা আমি বলি যে তোমরা নবম শ্রেণীতে ইতিমধ্যে প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় অধ্যায় আলোচনা করেছি। আমি এই ক্লাসগুলো করেছো, নিয়মিতভাবে টপ টেস্টগুলো দিয়েছো। তোমরা সিলেবাস হাতে পেয়ে যাবে ইনশাআল্লাহ এবং তোমাদের খুব শীঘ্রই অর্ধবার্ষিকীর পরীক্ষা বা মূল্যায়ন হবে। যেহেতু খুব কম সময় এবং তোমরা বাসায় বসে ক্লাস করছো, বিধায় আমাদের সিলেবাস কিছু কমিয়ে সংক্ষিপ্ত আকারে করা হয়েছে, যার ধারাবাহিকতায় আজকে সপ্তম অধ্যায়টা, অর্থাৎ তোমাদের যেই অর্ধবার্ষিকীতে যে সিলেবাসে যে অধ্যায়গুলো দেওয়া হয়েছিল প্রথম, দ্বিতীয়, তৃতীয়, ষষ্ঠ, সপ্তম, অষ্টম, এই অধ্যায়গুলোর মধ্যে প্রথম, দ্বিতীয়, তৃতীয় এবং সপ্তম অধ্যায়, এই অধ্যায়ের উপরে, চারটা অধ্যায়ের উপরে তোমাদের অর্ধবার্ষিকীর মূল্যায়ন বা পরীক্ষা অনুষ্ঠিত হবে। আশা করছি খুব শীঘ্রই, যত দ্রুত আমরা নিতে পারি। সেই জন্য তোমাদের অধিভুক্ত যে সিলেবাস, অধিভুক্ত যে দুটো আরো অধ্যায় ছিল, ষষ্ঠ এবং অষ্টম, সেই দুটো অধ্যায় আমরা আপাতত স্কিপ করব, ঠিক আছে? ষষ্ঠ অধ্যায় জাবেদা অধ্যায় এবং অষ্টম অধ্যায় নবদান বই অধ্যায়। তো প্রথম, দ্বিতীয়, তৃতীয় এটা পড়েছো এবং সপ্তম অধ্যায় আমরা পড়বো। সপ্তম অধ্যায় পড়তে যে যদি কোনো কিছু প্রয়োজন, অর্থাৎ অন্যান্য অধ্যায়ের আলোকে অন্যান্য অধ্যায়ের যে লিঙ্ক যদি প্রয়োজন হয় তাহলে আমরা তো নিশ্চয়ই আলোচনা করব। ভয় পাওয়ার বা ঘাবড়ানোর কিছু নেই, কারণ বার্ষিক পরীক্ষায় যে তোমরা এই অধ্যায়গুলো আবার পুনরালোচনা পাবে। ষষ্ঠ এবং অষ্টম অধ্যায় পুনরালোচনা আছে বিধায় তোমাদের অর্ধবার্ষিকীতে কি করা হয়েছে, এটি স্কিপ করা হয়েছে। হ্যাঁ, বার্ষিক পরীক্ষাতে ষষ্ঠ এবং অষ্টম অধ্যায় পুনরায় আলোচনা আছে, সো তোমাদের কোনো ক্ষতি হবে না এবং সিলেবাস হিসাবে শেষ হয়েই যাবে। তাহলে আমরা সপ্তম অধ্যায় নিয়ে আলোচনা করি আজকে। খতিয়ানটা কি তোমরা ইতিমধ্যে জেনেছো যে প্রথম কাজ, হিসাব বিজ্ঞান হচ্ছে একটা চক্রাকার একটা পদ্ধতি, তাই না? চক্র আকারে, এটা চক্রাকারে আবর্তিত হয়। এই চক্রাকার আবর্তিত হতে যেয়ে আমরা প্রথমে কি করি, বিভিন্ন ধরনের ঘটনা থেকে আমরা লেনদেনগুলোকে শনাক্ত করি, তাই না? আমরা লেনদেনগুলোকে শনাক্ত করি। লেনদেন শনাক্ত হওয়ার পরে সেগুলোকে আমরা দুটো পক্ষে বিশ্লেষণ করি, ডেবিট এবং ক্রেডিট, দুটো পক্ষ বিশ্লেষণ করি এবং একটা পক্ষকে আমরা যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট করি আর একটা পক্ষকে সম পরিমাণ টাকা দ্বারা ক্রেডিট করি। কিভাবে? যে দুটো তরফা দাখিলা পদ্ধতি মোতাবেক, তাই না?
তো দুতরফা দাখিলা পদ্ধতি মোতাবেক আমরা যে ডেবিট এবং ক্রেডিট করছি, এটার একটা সারসংক্ষেপ বা নিয়ম ছিল, আমরা আলোচনা করব। তো সেখানে যেটা আমরা পেয়েছিলাম যে হিসাব, বিভিন্ন ধরনের হিসাব পেয়েছিলাম, তাই না? তো হিসাবগুলো কি কি, কত প্রকার মনে আছে? মনে আছে নিশ্চয়ই। তারপরে আমি আরেকবার তোমাদের জ্ঞাতার্থে এটা বলে দিই। হিসাব মূলত সমীকরণ পদ্ধতিতে 5 প্রকার। কি কি? সম্পত্তিবাচক হিসাব, আয়বাচক, ব্যয়বাচক, দায়বাচক এবং মালিকানা সত্ত্ববাচক হিসাব। তুমি হিসাব বিজ্ঞানে যত লেনদেনই সম্পন্ন হোক না কেন, এই 5 প্রকার হিসাবের আওতাতেই এরা আওতাভুক্ত হবে বা লিপিবদ্ধ হবে। এটি চিন্তা করে যে কোনো লেনদেন সম্পাদন করো কোনো তৃতীয় পক্ষের সাথে একজন ব্যবসায়ী হিসেবে, দেখবে যে সেই লেনদেনগুলো থেকে যে পক্ষগুলো বের হচ্ছে, সেই পক্ষগুলো হিসাবের 5 প্রকারের যে শ্রেণী, সেই শ্রেণীতে মিলে যাবে। ঠিক আছে? আমাদের কাজ মূলত কি, এই লেনদেনগুলোকে লিপিবদ্ধ করে, অর্থাৎ সাধারণভাবে প্রাথমিকভাবে জাবেদা আমরা লিখি, একটা হিসাবের বইতে লিখি, সেটা জাবেদা বইতে লিখি। লিখার পরে সেগুলোকে কি করব, আমরা পাকাপোক্তভাবে লিখবো, তারিখের ক্রম অনুসারে রেফারেন্স রাখবো, তাই না? ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করবো এবং লাভ ক্ষতি নির্ণয় করবো। তাহলে মূলত আমার কাজ কি, লেনদেনগুলোকে বিশ্লেষণ করে বিভিন্ন হিসাবের উদ্ধৃত্ত বা জের আমার জানা দরকার, যে কত টাকা আয় হয়েছে, কত টাকা ব্যয় হয়েছে, এবং আয় এবং ব্যয়ের পার্থক্য নিরূপণের মাধ্যম দিয়ে কিন্তু আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করব, তাই না? এরপরে তো মালিকানা সত্ত্ব যা আছে সেটারও একটা হিসাব পদ্ধতি আসবে। তবে মূলত আমরা ব্যবসা পরিচালনা করি কেন? আমরা ব্যবসা পরিচালনা করি মূলত কিসের জন্য? লাভের জন্য। তাহলে খতিয়ানের সংজ্ঞাটা কি বলেছে এখানে দেখো, প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণীর হিসাব, যেমন সম্পদ, দায়, মালিকানা সত্ত্ব, আয় ব্যয়, যেটা আমি বললাম একটু আগে, ও লাভ ক্ষতি হিসাব সংরক্ষণ করা হয়। এই যে আমি বললাম, তাই না, যে আমরা বিভিন্ন ধরনের হিসাব এবং লাভ ক্ষতির হিসাবকে সংরক্ষণ করি। এই যে হিসাব সংরক্ষণ করছি, এইসব হিসাব সমূহকে এক কথায় খতিয়ান বলা হয়। তোমাদের ভয় পাওয়ার কিছু নাই। আলোচনার প্রেক্ষাপটে হয়তো তোমরা ভাবছো কি ধরনের অঙ্ক, কারণ হিসাব বিজ্ঞানে তো কোনো থিওরিটিক্যাল বিষয় আসে না, অঙ্ক আসে তো কিভাবে কি করব। ভয়ের কিছু নাই। আমরা থিওরিটিক্যাল যেই টার্মটা আছে সেটা ভালো করে শিখবো, জানবো। যদি ভালো করে শিখতে বা জানতে না পারি, তাহলে অঙ্ক করতে গেলে আমাদের একটু কষ্ট হবে। তারপরেও আমরা যখন অঙ্ক করবো, এই থিওরিটিক্যাল বিষয়গুলো বারবার করে আসবে, তখন তোমাদের যেই ত্রুটিগুলো বা সমস্যাগুলো, সেগুলো আশা করি দূর হয়ে যাবে। সেক্ষেত্রে সমস্যা থাকবে না ইনশাল্লাহ। তবে ক্লাসগুলো নিয়মিত করতে হবে। খতিয়ানের আমরা একটা ধারণা পাই। খতিয়ান মূলত, আমি এক কথায় বলি তোমাদেরকে, খতিয়ান হচ্ছে একটা হিসাবের পাকা বই, যেখানে বিভিন্ন হিসাবকে স্থায়ীভাবে লিখে রাখা হয়। আমরা যেমন বিভিন্নভাবে স্থায়ীভাবে বসবাস করি না, যারা বাসা ভাড়া থাকি তারা বাসায় ভাড়া থাকি, এরপরে আমরা স্থায়ীভাবে একটা জায়গা বা জমি কিনে স্থায়ীভাবে আমরা বসবাস করি। খতিয়ানটা হচ্ছে একটা লেনদেনের স্থায়ী নিবাস, স্থায়ী জায়গা, যেখানে লিখে রাখা হয়। আমরা ভাড়া থাকি যেমন টেম্পোরারি, এরপরে পার্মানেন্টলি থাকি আমরা বাড়ি করে, জায়গা কিনে। ঠিক তেমনিভাবে এখানে কি করা হয়, লেনদেন সম্পাদিত হলে আমরা সেই লেনদেনকে বিশ্লেষণ করে জাবেদাভুক্ত করি। হ্যাঁ, জাবেদাভুক্ত লিখে রাখি। সেই লিখে রাখা হিসাবগুলোকে খতিয়ানে পাকাপোক্তভাবে আমরা লিখে রাখি। এটা হচ্ছে মূলত খতিয়ান। এরপর আমরা দেখব খতিয়ান। এই যে দেখো, বিভিন্ন ধরনের হিসাব সম্পর্কে বলা হয়েছে। আমি যেই 5 প্রকার হিসাব তোমাদেরকে বললাম হিসাব সমীকরণের আলোকে, তো সেই হিসাব সমীকরণের আলোকে যে 5 প্রকার হিসাব, সেই হিসাবের আওতাভুক্ত দেখো বিভিন্ন ধরনের হিসাব বলা হয়েছে। যেমন সম্পত্তিবাচক হিসাবের মধ্যে এখানে উল্লেখ করা হয়েছে, দেখো, নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, অগ্রিম খরচ হিসাব, যন্ত্রপাতি হিসাব, সুনাম হিসাব এবং দালান কোঠা হিসাব। এই প্রত্যেকটা কিন্তু সম্পত্তিবাচক হিসাব। আমার প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা উদ্ধৃত্ত যে নির্ণয় করতে হয়, কেননা আমার জানা দরকার যে কত টাকার সম্পত্তি আছে আমার, সর্বমোট কত টাকার ব্যাংক ব্যালেন্স আছে, কত টাকার দেনাদার আছে। হ্যাঁ, এরপরে দায়, যেমন পাওনাদার হিসাব, ঋণ হিসাব, বকেয়া খরচ হিসাব, অনুপার্জিত আয় হিসাব, এগুলো হচ্ছে দায়বাচক হিসাব। মালিকানা সত্ত্ববাচক হিসাবের মধ্যে দেখো মূলধন হিসাব, উত্তোলন হিসাব, সাধারণ সঞ্চিতি হিসাব। এরপর আয়, বিক্রয় হিসাব, প্রাপ্ত ভাড়া হিসাব, প্রাপ্ত কমিশন হিসাব, প্রাপ্ত বাট্টা হিসাব এবং শিক্ষানবিশ সেলামি হিসাব। ব্যয়ের মধ্যে বা খরচের মধ্যে ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, অবচয় হিসাব, বিজ্ঞাপন হিসাব, বীমা হিসাব, ভাড়া হিসাব, কর অভিকর হিসাব এবং কুরির হিসাব। দেখো এখানে প্রত্যেকটা কিন্তু বিভিন্ন ধরনের হিসাব, এবং এই হিসাবগুলোর সঙ্গে তোমরা পরিচিত। লেনদেন অধ্যায় যখন পড়েছো, তারপর দাখিলা পদ্ধতি
মধ্যে যখন করেছো, যখন হিসাবের যে শ্রেণী বিভাগ ছিল, হিসাবকে আমরা যে হিসাব সমীকরণের আলোকে যে আমরা ভাগ করছিলাম, তখন কিন্তু এই হিসাবগুলো সম্পর্কে তোমাদের একটা ধারণা এসেছিল, তাই না? এইগুলো হচ্ছে হিসাব, আমরা এইভাবেই লিখবো। একটা বিষয় দেখো, আমরা কিন্তু ব্যবসা পরিচালনা করছি, তাই না? ব্যবসায়িক দৃষ্টিকোণ থেকে ভাবতে হবে। তো সেখান থেকে দেখো আমাদের এটা কিন্তু জানা দরকার না, যে সর্বমোট কত টাকার আমি ক্রয় করেছি, সর্বমোট কত টাকার বিক্রয় করেছি, সর্বমোট কত টাকা আমার মজুরি বাবদ দিয়েছি, সর্বমোট কত টাকা বাড়ি ভাড়া দিয়েছি, সর্বমোট কত টাকা বেতন পরিশোধ করেছি, সর্বমোট কত টাকার আসবাবপত্র আছে, সর্বমোট কত টাকার নগদ আছে, সর্বমোট কত আহ, আমার ব্যাংক ব্যালেন্স আছে, সর্বমোট কত ঋণ আছে, সর্বমোট কত মূলধন আছে, কত টাকা উত্তোলন করেছি। এই যে সার্বিক সর্বমোট, অর্থাৎ লাস্ট যে ব্যালেন্স, সেটা বের করতে হবে, জানতে হবে। এই জানার জন্যই এই হিসাবগুলোকে আমরা লিপিবদ্ধ করে লেনদেনগুলোকে আমরা লিখে আমরা কি উদ্বৃত্ত বা ব্যালেন্স বের করব, যাতে আমরা লাভ বা ক্ষতি নির্ণয় করতে পারি। ঠিক আছে? তো দেখো তাহলে খতিয়ানের গুরুত্ব এবং বৈশিষ্ট্যটা কি, খতিয়ান কেন প্রস্তুত করবো, এই গুরুত্বটা আমরা দেখতে পাচ্ছি। প্রতিটি হিসাবের শিরোনাম প্রদান করা হয়। আমরা যখন ছকে উপস্থাপন করব খতিয়ানকে, তখন প্রত্যেকটা হিসাবে, যে একটু আগে আমরা দেখলাম যেটা, যে সম্পত্তিবাচক, দায়বাচক, আয়বাচক, ব্যয়বাচক ও মালিকানা সত্ত্ববাচক, যে বিভিন্ন ধরনের হিসাবগুলো, সেই হিসাবগুলোকে কিন্তু আমরা লিখি। তো আমরা এই ছকের উপরে যেই যে হিসাব প্রস্তুত করতে বলবে, সেই হিসাবের শিরোনাম অর্থাৎ নাম দিব, যাতে বুঝতে পারি যে আমি কোন হিসাবটাকে সংরক্ষণ করলাম, কোন হিসাবকে সংরক্ষণ করলাম, এইটা জানা আমি বুঝতে পারি। এই জন্য আলাদা একটা শিরোনাম থাকবে। খতিয়ান প্রস্তুতের টি ছক ও চলমান জের ছক অনুসরণ করা হয়। টি ছক এবং চলমান জের ছক দুটা ছক, যে ছকে আমরা খতিয়ানকে লিখে রাখি। তো এই ছকের নমুনা একটু পরে তোমরা দেখতে পাবে। আমি এই জন্য এখন বিস্তারিত আলোচনা করছি না, পরবর্তীতে আমি এটা আলোচনা করব, একটু পরে আমি আলোচনা করবো এটা। এরপরে বলছে প্রতিটি হিসাবে পৃথক পৃথক জের উদ্বৃত্ত। যেহেতু আমি প্রত্যেকটা হিসাবকে আলাদা আলাদা শিরোনামে লিখছি, তাহলে নিশ্চয়ই কি হবে, আলাদা আলাদা উদ্বৃত্ত বা জের নির্ণয় হবে, তাই না? এরপর বলছে খতিয়ান প্রস্তুতে জাবেদা সহায়ক বহিঃস্বরূপ কাজ করে। জাবেদা কি? সহায়ক বহি। ওই যে বললাম ষষ্ঠ অধ্যায়ে জাবেদা ছিল সহায়ক। কেননা আমরা প্রথমে কি লেনদেন সম্পাদন করি, তাই না? দ্বিতীয় অধ্যায়ে যেটা পড়েছি, লেনদেনের মধ্যে থেকে আমরা সেগুলোকে ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করি। আমরা দেখেছি ডেবিট ক্রেডিট বিশ্লেষণ করে জাবেদায় আমরা লিখে রাখি প্রাথমিকভাবে। এরপরে আমরা পাকাপোক্তভাবে, অর্থাৎ স্থায়ী হয়, পার্মানেন্টলি বা পাকাভাবে খতিয়ান লিখি। তাহলে প্রাথমিক বই কি? জাবেদা। আর পাকা বই কোনটা? খতিয়ান। হিসেবের প্রাথমিক বই জাবেদা, আর পাকা বই খতিয়ান। তাহলে খতিয়ানের লিপিবদ্ধের সময় জাবেদা বিষয় নম্বর উল্লেখ করতে হয়। হ্যাঁ, খতিয়ানে একটা যখন হিসাব তুমি লিখবে, অবশ্যই রেফারেন্স লিখতে হবে, অর্থাৎ জাবেদার কততম পৃষ্ঠায় এই লেনদেনটা লিখে রাখা হয়েছে, যে আমি এখানে খতিয়ানভুক্ত করেছি, এইটা জানার জন্য এই রেফারেন্সটা উল্লেখ করতে হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি খতিয়ান হতে প্রাপ্ত হিসাবের উদ্বৃত্ত দ্বারা রেওয়া মিল প্রস্তুত। রেওয়া মিলটা নবম অধ্যায়ে আমরা আলোচনা করব। রেওয়া মিলটাকে একটা প্রাথমিক একটা ধারণা তোমাদেরকে দিই, যে তোমরা জানো যে হিসাব বিজ্ঞান হচ্ছে একটা বৈজ্ঞানিক পদ্ধতি। এখানে একটা হিসাবকে যে পরিমাণ টাকা দ্বারা ডেবিট করা হয়, আর একটা পক্ষকে সম পরিমাণ টাকা দ্বারা কিন্তু ক্রেডিট করা হয়। তাহলে ডেবিট এবং ক্রেডিট যদি সমান হয়, তাহলে আমার ডেবিট দিকের মোট যোগফল ক্রেডিট দিকের মোট যোগফল তো সমান হওয়ার কথা, তাই না? এই সমান হচ্ছে কিনা, অর্থাৎ আমি হিসাবকে সঠিকভাবে লিখেছি কিনা, এইটা যাচাই করার জন্য যে পদ্ধতি, সেটাই হচ্ছে রেওয়া মিল। অর্থাৎ হিসাবের গাণিতিক শুদ্ধতা যাচাই করার জন্য যে বিবরণী বা ছক প্রস্তুত করি, সেটি হচ্ছে রেওয়া মিল। এই রেওয়া মিল প্রস্তুত করবো কি দিয়ে? খতিয়ানের উদ্বৃত্ত দিয়ে। খতিয়ান উদ্বৃত্ত কেন? কারণ দেখো প্রথমেই এখানে আমরা বলেছি খতিয়ান হিসাবের প্রতিটি হিসাবের শিরোনাম দেওয়া হয়, তাহলে আমরা প্রত্যেকটা হিসাবের শিরোনাম দিচ্ছি, এবং দেখো প্রতিটি হিসাবের পৃথক পৃথক জের উদ্বৃত্ত নির্ণয় করা হয়। অর্থাৎ আমি প্রত্যেকটা হিসাব, ধরে নাও বেতন হিসাবের আমি লিখছি, তাহলে বেতন বাবদ কত টাকা আমি প্রদান করেছি সর্বমোট জানলাম। ক্রয়ের একটা আমরা খতিয়ান প্রস্তুত করছি, উপরে শিরোনাম দিলাম ক্রয়, তাহলে কত কত তারিখে আমি কত টাকার সর্বমোট ক্রয় করেছি, সেটা এক উদ্বৃত্ত নির্ণয় করলাম। নগদের আমরা খতিয়ান প্রস্তুত করলাম, নগদের আমরা শিরোনাম দিলাম, দেওয়ার পরে কত কত তারিখে আছে, কোন কোন তারিখে নগদ টাকা
আমার বৃদ্ধি পেয়েছে কোন কোন তারিখে নগদ টাকা হ্রাস পেয়েছে। হ্রাস এবং বৃদ্ধি এর মাধ্যম দিয়ে সর্বশেষ যে উদ্বৃত্ত বা ব্যালেন্স বা জের সেইটা আমরা নির্ণয় করতে পারি। এই যে আমরা বিভিন্ন ধরনের হিসাবের উদ্বৃত্ত বা জের নির্ণয় করছি, এই উদ্বৃত্ত লাস্ট উদ্বৃত্ত বা জেরগুলো নিয়ে আমরা রেওয়ামিল প্রস্তুত করব। খতিয়ানের ডেবিট উদ্বৃত্ত রেওয়ামিলের ডেবিট দিকে বসাতে হয়, আর খতিয়ানের ক্রেডিট উদ্বৃত্ত রেওয়ামিলের ক্রেডিট দিকে বসাতে হয়। এরপরে দুই দিকে যোগ করে দেখতে হয় যে যোগফল সমান আছে কিনা। যদি সমান হয় তাহলে বুঝতে হবে আমার লেনদেনগুলোকে সঠিকভাবে লেখা হয়েছে, অর্থাৎ এর জাবেদাভুক্তিও সঠিক হয়েছে, খতিয়ানি স্থানান্তরও সঠিক হয়েছে এবং রেওয়ামিলটাও সঠিক আছে। এটা হচ্ছে পদ্ধতি। আশা করি খতিয়ানের গুরুত্ব এবং বৈশিষ্ট্য তোমরা অনুধাবন করতে পেরেছো। এবারে দেখো খতিয়ানের জাবেদা এবং খতিয়ানের পার্থক্যটা কোথায়। আমি তো এই যে বারবার করে জাবেদার কথাটা বলছি, জাবেদাটা কি? জাবেদা হচ্ছে বললাম প্রাথমিক বই, যেখানে আমরা লেনদেনকে লিখে রাখি। জাবেদা কিভাবে লিখি আমরা অঙ্কে সেটা কিন্তু জানবো, তোমাদের ভয়ের কিছু নাই। খতিয়ানের অধ্যায় যেহেতু আমরা আলোচনা করছি, সো খতিয়ান অধ্যায় আলোচনা করতে যেয়ে আমরা যেহেতু জাবেদা পেয়েছি, আমরা জাবেদা কিভাবে লিখতে হয় আমরা তো জানি, ডেবিট ক্রেডিট করার নিয়ম, তাই না? জাস্ট ছকে আমরা কিভাবে লিখবো সেটা অঙ্কে আমরা বিস্তারিতভাবে আরো জানবো। তোমার প্রাথমিকভাবে জেনে যে পার্থক্যটা কোন জায়গায় জাবেদা খতিয়ানের। জাবেদা খতিয়ান উভয় হিসাব চক্রের দুটি ধাপ, অবশ্যই যেহেতু চক্রাকারে আবর্তিত হিসাব বিজ্ঞান, এই দুটো হিসাব বিজ্ঞানের দুটা ধাপ। খতিয়ান জাবেদা অপেক্ষা অধিক গুরুত্বপূর্ণ ব্যবহার বুঝি। খতিয়ান অবশ্যই, কারণ জাবেদা হচ্ছে প্রাথমিক বই, আর খতিয়ানটা হচ্ছে তোমার পাকাপোক্ত বা পার্মানেন্ট বই। অবশ্যই গুরুত্বের দিক থেকে খতিয়ানের গুরুত্ব বেশি। জাবেদা বই সংরক্ষণ ঐচ্ছিক হলেও খতিয়ান প্রস্তুত বাধ্যতামূলক। হ্যাঁ, জাবেদা প্রস্তুত নাও করতে হতে পারে, তোমরা পরবর্তীতে জানতে পারবে এই বিষয়গুলো, কিন্তু খতিয়ান প্রস্তুত করতেই হবে। খতিয়ান যদি তুমি প্রস্তুত না করো তাহলে রেওয়ামিল তৈরি করতে পারবে না, আর রেওয়ামিল তৈরি না করলে গাণিতিক শুদ্ধতা যাচাই করতে পারবে না। সো খতিয়ান প্রস্তুত করা বাধ্যতামূলক। খতিয়ান উদ্বৃত্ত নিয়ে তোমার পরবর্তীতে প্রতিষ্ঠানের লাভ ক্ষতি নির্ণয় করতে হবে। জাবেদা খতিয়ান প্রস্তুতে ব্যবহৃত ছকের মাঝে যথেষ্ট অমিল আছে। অবশ্যই যেহেতু দুই ধরনের হিসাব রক্ষণ পদ্ধতি, তাহলে অবশ্যই ছকের মধ্যে পার্থক্য থাকবে। এবারে বলছে জাবেদায় শুধু লেনদেন ডেবিট ও ক্রেডিট পক্ষ শনাক্ত করা হয়। আমি বারবার করে সে কথা কিন্তু বলেছি। অপরদিকে খতিয়ানের প্রতিটি হিসাবের মোট ডেবিট ও মোট ক্রেডিট পার্থক্যকরণের মাধ্যমে উদ্বৃত্ত নির্ণয় করা হয়। এই যে বললাম, প্রত্যেকটা হিসাবের আলাদা শিরোনাম দিয়ে সর্বমোট কত টাকা ডেবিট অথবা সর্বমোট কত টাকা ক্রেডিট উদ্বৃত্ত বা ব্যালেন্স, সেটা খতিয়ানের মাধ্যমে নির্ণয় করা সম্ভব। তাহলে আশা করি জাবেদা এবং খতিয়ানের মধ্যে যেই তুলনামূলক যে পার্থক্যগুলো আছে সেগুলো তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা খতিয়ানের শ্রেণী বিভাগ। আমরা খতিয়ানকে কয় ভাগে ভাগ করতে পারি? খতিয়ানকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা সাধারণ খতিয়ান, একটা সহকারী খতিয়ান। সাধারণ খতিয়ানটা কি? সাধারণভাবে ব্যবসা পরিচালনা করতে গেলে যে ধরনের হিসাব আমাদের ব্যবসার সাথে সম্পৃক্ত, সেই হিসাবগুলোই হচ্ছে সাধারণ খতিয়ান। সেই হিসাবগুলো দিয়ে আমরা সাধারণ খতিয়ান প্রস্তুত করবো। যেমন নগদান হিসাব, আসবাবপত্র হিসাব, দেনাদার হিসাব, পাওনাদার হিসাব, মূলধন হিসাব, উত্তোলন হিসাব, বিক্রয় হিসাব, ক্রয় হিসাব, বেতন হিসাব, মজুরি হিসাব, অপচয় হিসাব, বিজ্ঞাপন হিসাব প্রভৃতি। এগুলো সাধারণ হিসাব, খতিয়ান। আর সহকারী খতিয়ান কি? দেখো আমরা ধারে লেনদেন সম্পাদিত করি, তাই না? ধারে লেনদেনের ক্ষেত্রে দেনাদার থাকে, পাওনাদার থাকে। আমার তো জানা দরকার, তাই না, যে সর্বমোট কত টাকার দেনাদার আছে, সর্বমোট কত টাকার দেনাদার আছে। এবং শুধু তাই না, আমি একাধিক ব্যক্তির কাছে ধারে বিক্রয় করতে পারি, সেক্ষেত্রে কোন দেনাদারের কাছ থেকে কত টাকা পাবো। আবার একাধিক পাওনাদারের কাছ থেকে ক্রয় করতে পারি, সেক্ষেত্রে কোন পাওনাদারকে কত টাকা পরিশোধ করতে হবে, এটা জানা দরকার। এটা জানার জন্য যে খতিয়ান প্রস্তুত করা হয় সেটাই হচ্ছে সহকারী খতিয়ান। ঠিক আছে? তাহলে আশা করি সাধারণ খতিয়ান, সহকারী খতিয়ান বুঝতে পেরেছো। অঙ্কের মাধ্যমে আমরা তার পরবর্তীতে আরো এটা জানবো। খতিয়ানের যে শ্রেণী বিভাগ আমরা দেখলাম, যে বললাম সেটা একটু দেখে নাও। মূল খতিয়ান যেটা কন্ট্রোল লেজার, দেনাদার এবং পাওনাদার। দেনাদারের আলাদা দেখো ক খ গ ঘ, অর্থাৎ দেনাদার সর্বমোট দেনাদারের পরিমাণটা কত সেটা হচ্ছে কন্ট্রোল লেজার। আর সাবসিডি অর্থাৎ ক দেনাদারের কাছ থেকে কত টাকা পাবো, খ দেনাদারের কাছ থেকে কত টাকা পাবো, গ এর কাছ থেকে কত টাকা এবং ঘ এর কাছ থেকে কত টাকা পাবো, এটা আমরা আলাদা হয়ে লিখবো। এরপরে পাওনাদারের ক্ষেত্রেও ঠিক তাই। দেখো সরেও সরে আর হ্রস্ব দীর্ঘ, এই যে বিভিন্ন ধরনের পাওনাদার, তাদের কাছে কার কাছ থেকে কে আমার কাছ থেকে কত টাকা পাবে সেটিও কিন্তু আমি এখানে আলাদাভাবে লিখবো। এই জন্য ছকের মাধ্যমে দেখানো হয়েছে যে এইভাবে আমরা খতিয়ানকে আলাদা করতে পারি। এরপরে ছক আমরা একটু আগে দেখলাম যে গুরুত্ব বা বৈশিষ্ট্যের ক্ষেত্রে দুই ধরনের ছক ছিল, টি ছক এবং চলমান ছক। হ্যাঁ, হিসাব বিজ্ঞানে খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে দুই ধরনের ছক পরিলক্ষিত হয়, একটা হচ্ছে টি ছক, একটা হচ্ছে চলমান জের ছক। টি ছক কেন বলছি?
টি ছক বলছি টি এর মতো আকৃতি, তাই যেমন টি মাঝখানে দণ্ড, দুই দিকে সমান্তরাল দাগ আছে, এই জন্য টি বলা হয়। তো টি এর মতো বলে এখানে টি ছক বলা হয়। কিভাবে টি হচ্ছে দেখো, এই যে মাঝখানে যদি এই রেখাকে আমি লম্ব ধরি এবং এখান থেকে যদি দাগ ধরি, তাহলে কি দেখো এটা কিন্তু টি এর মতোই হচ্ছে, হচ্ছে না? এবং টি এর দেখো দুদিকে সমান থাকে, এদিকে বাম দিকে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা, ডান দিকে তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা টাকা। তার গুরুত্বটা কি দেখো, এই বাম দিকটা হচ্ছে ডেবিট দিক, বাম দিক মানে ডেবিট বা বৃদ্ধি, আর ডান দিকটা হচ্ছে ক্রেডিট দিক, অর্থাৎ ক্রেডিট বা হ্রাস। ডান দিকটা হচ্ছে ক্রেডিট দিক, বাম দিকটা ডেবিট দিক। এখানে আমরা লেনদেনকে যে বললাম একটা পক্ষকে ডেবিট করি আর একটা পক্ষকে ক্রেডিট করি, আমরা যেই পক্ষকে ডেবিট করছি সেই ডেবিট দিকে টাকাটা বসাবো, এটা হচ্ছে ডেবিট দিক। আর কখনো করি না, কোনো পক্ষকে ক্রেডিট করি তো ক্রেডিট করছি, ক্রেডিট করব, ক্রেডিট দিকে টাকাটা আমরা বসাবো। এইভাবে টি ছকে আমরা স্থানান্তর করবো লেনদেনগুলোকে। কিভাবে করবো, অঙ্ক করার সময় আরো ডিটেইলে আমরা এই বিষয়গুলো জানতে পারবো, আলোচনা করব, তখন আরো বিস্তারিতভাবে এই বিষয়গুলো জানতে পারবে। চলমান জেড ছক, চলমান জেড ছকের মধ্যে পার্থক্য রয়েছে। প্রথম অংশটুকুর পার্থক্য নেই, যেমন তারিখ বিবরণ জাবেদা পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা, এই অংশ দেখো টি ছকের বাম দিকের অংশের মতোই, কিন্তু এখানে যে পার্থক্য আছে উদ্ধৃত্ত বা জেড, ডেবিট এবং ক্রেডিট, এই ছকের পার্থক্যটা তোমরা ভালোভাবে দেখে নাও। আমরা এই মাধ্যমে এই টি ছক এবং চলমান জেড ছকের মাধ্যমে অঙ্ক সমাধান আমাদেরকে করতে হবে। অঙ্কগুলো যেগুলো তোমাদের বোর্ড পরীক্ষা আসবে সেগুলো এই টি ছক এবং চলমান জেড ছক এর মাধ্যমে কিন্তু সমাধান করতে হবে। তো টি ছক এবং চলমান জেড ছকের পার্থক্যের সুবিধাটা কোথায়? টি ছকে যেটা হয়, টি ছকে উদ্বৃত্ত বা ব্যালেন্স নির্ণয় আমার মূল উদ্দেশ্য, তাই না? বিভিন্ন হিসাবে, এই যে বিভিন্ন হিসাবের উদ্বৃত্ত বা ব্যালেন্স যে নির্ণয় করব, এই নির্ণয় করার জন্য আমাকে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, সেটা 1 মাস বা 1 সপ্তাহ, অর্থাৎ সব লেনদেনগুলোকে লেখার পরে আমার উদ্ধৃতি জানতে পারি, অর্থাৎ সময় সাপেক্ষ, নির্দিষ্ট সময়ের পরে আমি এটা জানতে পারি। আর চলমান জেড ছকে তাৎক্ষণিক যেই তারিখে লেনদেন সম্পাদন হচ্ছে সেই তারিখে উদ্ধৃত্ত জানতে পারি, যে বর্তমানে আমার নগদ টাকা কত টাকা আছে, বর্তমানে আমার ব্যাংক ব্যালেন্স কত টাকা আছে, বর্তমানে আমি মজুরি বাবদ কত টাকা প্রদান করেছি, বর্তমানে কত টাকা ক্রয় করেছি, বর্তমানে কত টাকা বিক্রয় করেছি। এই তাৎক্ষণিক উদ্ধৃত্ত ব্যালেন্সটা নির্ণয় করা যায়। তাহলে সুবিধাটা এখানে যে উদ্ধৃত্ত নির্ণয়ের ক্ষেত্রে সুবিধা, অর্থাৎ তুলনামূলকভাবে টি ছকের চলমান জেড ছকটা বেশি আমার সময় উপযোগী। এরপরে আমরা খতিয়ান প্রস্তুতের ক্ষেত্রে বেশ কিছু শব্দ ব্যবহৃত হয়, সেই শব্দগুলো জানবো এমসিকিউ এর জন্য, এবং তোমাদের খতিয়ান প্রস্তুতের জন্য এই শব্দগুলো জানতে হবে। দেখো সিডি, বিডি, সিএফ, বিএফ। পূর্ণরূপ দেখো সিডি ক্যারিড ডাউন, যার বাংলা অর্থে নিচে নিত বা নিচে আনিত বা স্থানান্তরিত হলো। বিডি ব্রড ডাউন, অর্থাৎ উপর হতে আনিত বা স্থানান্তরিত হয়েছে। সিএফ ক্যারিড ফরওয়ার্ড বা সম্মুখে নিত। বিএফ ব্রড ফরওয়ার্ড বা পেছন হতে আনিত বা পেছন থেকে নিয়ে আসা হয়েছে। এটা হচ্ছে চারটা শব্দ ব্যবহৃত হয়েছে। এরপর আমরা যেটা বলছিলাম যে ডেবিট এবং ক্রেডিট করি, তাই না? পক্ষ বিশ্লেষণের মাধ্যমে একটা পক্ষকে ডেবিট করি আর আরেকটা পক্ষকে সমপরিমাণ টাকা দ্বারা আমরা ক্রেডিট করি। তো কিভাবে ডেবিট করব, অর্থাৎ কখন ডেবিট করব, কখন ক্রেডিট করব? দেখো, সম্পত্তি বৃদ্ধি পেলে ডেবিট, দায় হ্রাস পেলে ডেবিট, মালিকানা সত্ত্ব হ্রাস পেলে ডেবিট, আয় হ্রাস পেলে ডেবিট, ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, তোমরা জানো। এবং ক্রেডিট কখন হয়? সম্পত্তি হ্রাস পেলে, দায় হ্রাস পেলে, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, সম্পত্তি হ্রাস পেলে ডেবিট হয়, ক্রেডিট হয়, দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, আয় বৃদ্ধি পেলে এবং ব্যয় হ্রাস পেলে ক্রেডিট হয়। আমরা যখন লেনদেন সম্পাদিত হবে তখন সেই লেনদেনগুলোকে এই এই পদ্ধতি মোতাবেক ডেবিট ক্রেডিট আমরা বিশ্লেষণ করে এই পদ্ধতি অবলম্বন করে, অর্থাৎ একটা লেনদেনকে লেনদেন থেকে বা লেনদেনকে আমরা বিশ্লেষণ করে দুটো পক্ষ বের করব, যারা একটা পক্ষকে ডেবিট করব আর একটা পক্ষকে ক্রেডিট করব। এই যে পক্ষ নির্ধারণ করব, সেই পক্ষগুলো বের করব, নির্ধারণ করব হিসাবে যে 5 প্রকার পাঁচ প্রকার সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব, এই 5 প্রকারের উপর ভিত্তি করে আমরা নির্ণয় করব, এবং এই নির্ণয়ের উপর ভিত্তি করে ডেবিট ক্রেডিট এই সারসংক্ষেপ যেভাবে দেওয়া হয়েছে এই পদ্ধতি অবলম্বন করে করব। আশা করি তোমরা এই সপ্তম অধ্যায়ে যে আলোচনা করলাম যে আমরা লেনদেনকে কি করব, লিপিবদ্ধ করব। প্রথমে আমরা জাবেদায় প্রাথমিকভাবে লিখি এবং পাকাপোক্তভাবে খতিয়ানে লিখি। কেন লিখি? উদ্ধৃত্ত বা জের বা ব্যালেন্স নির্ণয় করার জন্য, এক পলকে আমার উদ্ধৃত্ত বা ব্যালেন্সগুলো জানার জন্য, যে আমার সর্বমোট কত টাকার
লেনদেন হয়েছে, অর্থাৎ মোট কত টাকার নগদ লেনদেন হয়েছে, মোট কত টাকার ব্যাংক সংক্রান্ত লেনদেন হয়েছে, মোট কত টাকার বেতন বাবদ আমার লেনদেন হয়েছে, কত টাকার আমি ক্রয় করেছি, কত টাকার বিক্রি করেছি, ইত্যাদি ইত্যাদি। তো আশা করি তোমরা এই যে সপ্তম অধ্যায়ে যে আলোচনা হলো সেই আলোচনা থেকে তোমরা খতিয়ান সম্পর্কে মোটামুটি একটা ধারণা লাভ করেছো। এরপর যেটা তোমাদেরকে করতে হবে, বাসায় বই পড়তে হয় বেশি বেশি করে, বেশি বেশি করে বই পড়তে হবে। বই পড়লে আশা করি তোমরা এই অধ্যায় থেকে যদি কোনো ছোটখাটো বিষয় তোমাদের থাকে, ঘাটতি থাকে, তাহলে সেটা পূরণ হয়ে যাবে। আর পরবর্তী ক্লাসগুলোতে অবশ্যই আমরা অঙ্ক করবো, তখন সেই অংশগুলো করতে যেয়ে তোমার যে ঘাটতিগুলো সেগুলো পূরণ হয়ে যাবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমার এই সপ্তম অধ্যায়ের আলোচনা প্রায় শেষ পর্যায়ে চলে এসেছে। আমরা এখন এই অধ্যায়ের আলোকে আজকে আলোচনার প্রেক্ষাপটে যে কিছু মূল্যায়ন প্রশ্ন দেখে নেবো। আশা করি এই মূল্যায়ন প্রশ্নের উত্তরগুলো তোমরা করতে পারবে। প্রথমে দেখো বলছে খতিয়ানের ছক কত প্রকার ও কি কি। আমরা জানি খতিয়ানের ছক দুই প্রকার, টি ছক এবং চলমাঞ্জির ছক। ডেবিট ও ক্রেডিট শব্দের অর্থ কি আমরা একটু জানলাম। ডেবিট শব্দের অর্থ বাম বা বৃদ্ধি, ক্রেডিট শব্দের অর্থ ডান বা হ্রাস। পূর্ণরূপ সিডি অর্থাৎ ক্যারিড ডাউন, বিডি ব্রড ডাউন, সিএফ ক্যারিড ফরওয়ার্ড, বিএফ ব্রড ফরওয়ার্ড। হিসাবের পাকা বই কোনটি? হিসাবের পাকা বই খতিয়ান, তাই না? খতিয়ান কত প্রকার ও কি কি? খতিয়ান দুই প্রকার, একটা হচ্ছে সাধারণ খতিয়ান আর একটা সহকারী খতিয়ান। আশা করি মূল্যায়নের প্রশ্ন উত্তরগুলো তোমরা আমার সাথে সম্পাদন করতে পেরেছো। তো প্রিয় শিক্ষার্থীদের আগামী দিন কি হবে? আগামী দিন তোমাদের যে অধ্যায়ে আলোচনা হলো সেই অধ্যায়ের আলোকে আমরা একটা অঙ্ক আমি আলোচনা করব। আশা করি সেই ক্লাসে তোমরা যুক্ত থেকে অঙ্কটা সঠিকভাবে আমার সাথে সম্পাদন করবে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, করোনা কালে এই বৈরী পরিস্থিতি, এই বৈরী আবহাওয়াতে আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পরবর্তীতে তোমাদের সঙ্গে আবারও ক্লাসে দেখা হবে। সেই পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে। তোমাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।